অবশেষে বিতর্কে লড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। 10 সেপ্টেম্বর এবিসি নিউজে মুখোমুখি হবেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থী। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসতে সম্মত ইসরায়েল। 15ই আগস্ট অনুষ্ঠিত হবে বৈঠক। শত্রুদের ব্যাপক হামলার শঙ্কায় রক্ত সংগ্রহ কর্মসূচি তেল আবিবের। রুশ ভূখণ্ড কোরস্কে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক অভিযান। হামলায় কোণঠাসা রুশ সেনারা, বিভিন্ন স্থানে আত্মসমর্পণ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে মুখোমুখি বিতর্কে জড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। 10 সেপ্টেম্বর এবিসি নিউজে হবে এই অনুষ্ঠান। মার্কিন নির্বাচনের আগে এটাই দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হওয়া প্রথম টেলিভিশন বিতর্ক। তবে আরও দুটি বাকযুদ্ধে জড়াতে চান ট্রাম্প। তার প্রস্তাবে আপাতত কোনো সাড়া দেননি হ্যারিস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বদলের পর কিছুটা চাপেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে প্রতিপক্ষের তুলনায় এগিয়ে কমলা হ্যারিস। তবুও সম্মুখ টিভি বিতর্কের ব্যাপারে ছিলেন নিমরাজি। অবশেষে ঠিকঠাক হলো সেই দিনক্ষণ। 10 সেপ্টেম্বর এবিসি নিউজে বিতর্কে অংশ নেবেন দুই প্রার্থী। তথ্যটি নিশ্চিত করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। একটি বিতর্ক চূড়ান্ত হলেও ট্রাম্প অংশ নিতে চান মোট 3টিতে। বলেন ফক্স নিউজ আর এনবিসিতেও প্রতিপক্ষকে করতে চান তুলোধুনো। বাকিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেননি হ্যারিস। নির্বাচনের আগে বিতর্ক হওয়া খুবই জরুরি। আগেও 4 সেপ্টেম্বর ফক্স নিউজের অনুষ্ঠানের জন্য রাজি হয়েছিলাম। আপাতত 10 সেপ্টেম্বর টিভি বিতর্কে অংশ নিতে চাই। এনবিসি নিউজের প্রোগ্রামেও যোগ দিতে চাই। ট্রাম্প 10 সেপ্টেম্বরের বিতর্কের জন্য রাজি হওয়ায় আমি আনন্দিত। এই দিনটির জন্যই ছিল অপেক্ষা। বাকিগুলোর বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন বাইডেনকে কোণঠাসা করতে পারলেও কমলা হ্যারিসের সাথে ট্রাম্পের হবে হাড্ডাহাড্ডি লড়াই। আইপিএসওএস এর সবশেষ জরিপ বলছে কমলার প্রতি সমর্থন রয়েছে 42% ভোটারের। বিপরীতে ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন 37% মার্কিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি হয়েছে ইসরায়েল। হামাস ও মধ্যস্থতাকারীদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে 15ই আগস্ট। এর আগে মধ্যস্থতাকারী 3 দেশ যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার জানায় সংকট নিরসনে একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর শর্তগুলো বাস্তবায়নের জন্যই আলোচনায় বসা প্রয়োজন তেল আবিব ও হামাসকে। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। একের পর এক শরণার্থী শিবির এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলার ভিডিও শুক্রবার প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। একদিকে যখন চলছে তাণ্ডব, তখন আরেকদিকে এই সংঘাত বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় 15 আগস্ট হবে এই আলোচনা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে, তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনও সফল হয়নি। এটি সফল করতে হলে দুপক্ষের আলোচনায় বসা প্রয়োজন। দীর্ঘমেয়াদে সংঘাত বন্ধ এবং স্থিতিশীলতা ফেরাতে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। এর ফলে একদিকে গাজায় অভিযান বন্ধ হয়ে প্রাণহানি যেমন বন্ধ হবে, তেমনি ইসরায়েলি জিম্মিদেরও মুক্তি নিশ্চিত হবে। এরই মধ্যে এই সংঘাত সীমান্ত পার হয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। গেল বছরের নভেম্বরে 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। এরপর থেকেই দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও গাজার খান ইউনিস ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে ফিলিস্তিনিদের। কেউ পায়ে হেঁটে, আবার কেউ গাড়িতে চড়ে, যে যেভাবে পারছেন খান ইউনিস
ছাড়ছেন। গত 10 মাসে বেশ কয়েকবারই খান ইউনিস খালি করার নির্দেশ দিয়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ সামাজিক মাধ্যমে এক্সপোজড দিয়ে এই নির্দেশ দেয় দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি বাসিন্দাদের ফোনে মেসেজও পাঠানো হয়েছে। এর আগে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ দিলে অনেকেই খান ইউনিসে আশ্রয় নিয়েছিলেন। The coordination of humanitarian affairs. ইসরায়েলি বাহিনীর নির্দেশনার পর বাস্তুচ্যুতরা গাজার আরও পশ্চিমে আল মাওয়াসির দিকে ছুটছেন। নির্দেশটি খান ইউনিস ও দেইর আল বালার আশ্রিতদের প্রভাবিত করছে। এলাকাগুলোতে 15,500-এরও বেশি ফিলিস্তিনি বাস করছিলেন বলে জানতে পেরেছি। Located in parts of eastern and central. যে কোনো মূল্যে হুদাইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সশস্ত্র গোষ্ঠীটির নেতা আব্দুল মালেক বলেন, ইসরায়েলকে এই হামলার জবাব দিতে কোনোভাবেই পিছপা হবে না গোষ্ঠীটি। কাজ করবে না কোনো ধরনের ভয় কিংবা সংশয়। দাবি, হামলার জন্য নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি, চলছে অভিযান। ইসরায়েলি ভূখণ্ডে ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সাথে একযোগে হামলার হুমকিও দেন তিনি। এর আগে তেল আবিবে ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুদাইদা বন্দরে বিমান হামলা করে নেতানিয়াহু বাহিনী, যাতে হতাহত হন বেশ কয়েকজন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বন্দরটি। শেষবারের মতো সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ দলের কর্মীরা। শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় রাজ্য বিধানসভায়। সেখানে প্রথম দফায় শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারপর মরদেহ নেওয়া হয় দলের সদর দপ্তরে। শ্রদ্ধা জানান দলের ভক্ত সমর্থকরা। পরে সাধারণ নাগরিকদের শ্রদ্ধা জানাতে মৃতদেহ নেওয়া হয় কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। বিকাল 3:15 পর্যন্ত রাখা হয় সেখানে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ দান করা হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস। উত্তর আফ্রিকার দেশ সুদানে চলমান সহিংসতায় গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন প্রায় 19,000 মানুষ। আহত হয়েছেন 33,000-এরও বেশি। এমনটি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। সহিংসতায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার 23 স্বেচ্ছাসেবক বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে। সহিংসতায় বাস্তুচ্যুত 1,30,00,000-এর মতো মানুষ, যারা অবস্থান নিয়েছেন চাঁদ, দক্ষিণ সুদান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে। এছাড়াও দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুসারে দেশটিতে 2.5 কোটিরও বেশি মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।